নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, কাল রাত থেকেই কার্যত কালীঘাটের কাকুকে নিয়ে তোলপাড় চলছে গোটা রাজ্য। একদিকে যেরকম দুর্নীতির বিরুদ্ধে যারা লড়তে চান তাদের কাছে একটা অদ্ভুত খুশির আমেজ রয়েছে যে হ্যাঁ, ফাইনালি বল গড়াতে শুরু করেছে। আমরা ফাইনালি দেখতে পাচ্ছি সেই আলোর দিশাটা, যেদিনকে আমরা দেখব এই রাজ্যে সর্বোচ্চ স্তরের সেই দুর্বৃত্তরা জেল খাটছে, সেই দিকেই যেন এক ধাপ এগিয়ে যাওয়া হলো। ফলে যেরকম একটা আনন্দের পরিবেশ রয়েছে, তার পাশাপাশি হঠাৎ করে যেন আধার নেমে এসছে ওই সব তোলাবাজগুলোর কাছে, যারা ভেবেছিল যে সমস্তটাই সেটিং হয়ে যাবে এবং কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ঠিক ব্যাপারটা ম্যানেজ করে বেরিয়ে চলে আসবে ওই পাজি পিসি আর ভণ্ড ভাইপো। তাদের মধ্যে একটা অদ্ভুত আধার, সব ঘরে ঢুকে গেছে, কারোর মুখে কোনো আওয়াজ নেই। কিন্তু এই সবের মাঝখানে আরেকটা বড় খবর, চমকে দেওয়া খবর কিন্তু সামনে চলে এলো। সেটা হচ্ছে যে কালীঘাটের কাকু, তাকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত ফেঁসে গেল এসএসকেএম, শেষ পর্যন্ত ফেঁসে গেল পিজি। আর এবার পিজির সেই সব পাজি ডাক্তাররা যারা এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, যারা এই সব দুর্বৃত্তদের জন্য এসএসকেএমটাকে কার্যত নিরাপদ আশ্রয়স্থল, কার্যত 5 স্টার হোটেল বানিয়ে ফেলেছে, তারা সেখানে গিয়ে মৌজ মস্তি করবে আর সাধারণ মানুষ তার কোনো পরিষেবা পাবে না। এই ষড়যন্ত্রে যারা লিপ্ত, এবার তাদের কি জেল খাটার সময় হয়ে গেল? এই আওয়াজটা কিন্তু কাল থেকেই জোরালো হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তারা আওয়াজ তুলছেন যে পিজির ওইসব পাজি ডাক্তারগুলোকে আর কোনো রেয়াত নয়, এবার তাদেরকেও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত, তাদেরকেও জেরা করা উচিত এবং তারা যদি দোষী সাব্যস্ত হয় তাদের জেল খাটানোর ব্যবস্থা করা উচিত। এই আওয়াজ যখন সাধারণ মানুষ তুলছে, আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু এই নিয়ে কড়া নির্দেশ চলে এলো। ফলে জল্পনাটা আরও কোথাও গিয়ে উস্কে গেল যে এবার ওই পাজিগিরি করে এসএসকেএমের চাকরিটা টিকিয়ে রাখার জন্য যেসব কাণ্ড কারখানা তারা করেছেন, সেই সবের দিন শেষ। এবং আগামী দিনে যাতে কোনো প্রভাবশালী গ্রেপ্তার হলেই বা গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা তৈরি হলেই যাতে এসএসকেএমের নিরাপদ আশ্রয়স্থলে গিয়ে লুকিয়ে থাকতে না পারে, সেই জায়গাটাও কিন্তু এবার নিশ্চিত করার সময় এসে গেছে। এবং এর পাশাপাশি প্রশ্ন উঠছে, ডাক্তারদের কথা তো ঠিক আছে, যারা প্রশাসনিক স্তরে রয়েছে, স্বাস্থ্য সচিব তিনি কি এত বড় কিছু চক্র চলছে কিছু জানেন না? স্বাস্থ্যমন্ত্রী ঘুমিয়ে আছেন নাকি তাদের অঙ্গুলি হেলনেই, তাদের নির্দেশেই এই সমস্ত কিছু হয়ে যাচ্ছে আর এই ডাক্তাররা পরিস্থিতির চাপে পড়ে সেটা করতে বাধ্য হচ্ছেন? দোষী দুপক্ষই, কোনো এক পক্ষ কোন পক্ষ, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল এবং আগামী দিনে এইটা নিয়ে কিন্তু জল বহুদূর গড়াতে চলেছে। এত সহজে ব্যাপারটা যে ছাড়া যাবে না সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কি হয়েছে আপনারা জানেন যে একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে, একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এবং সেখানে প্রশ্ন তোলা হয়েছিল যে প্রভাবশালীরা কি সুবিধা পান, প্রভাবশালীরা কেন কোনো কিছু হলেই প্রেসিডেন্সি জেল ছেড়ে বা এই রাজ্যের অন্যান্য জেল ছেড়ে সোজা এখানে এসএসকেএম হসপিটালে চলে আসেন এবং তারপর মাসের পর মাস তারা পড়ে থাকেন এক অজানা অদ্ভুত রোগে। কেউ জানে না কি ব্যাপার হয়েছে এবং সেই ব্যাপারেই আজকে শুনানি ছিল। সেই শুনানি হয়েছে প্রধান বিচারপতির এজলাসে, সেখানকার ডিভিশন বেঞ্চে, এবং সেখানে কার্যত রাজ্যকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। সেখানে প্রশ্ন তোলা হয়েছে একাধিক। সবথেকে বড় কঠিন প্রশ্ন যেটা তোলা হয়েছে সেটা হচ্ছে যে এখানে সবাইকে রাখা হচ্ছে, প্রভাবশালীদের যে রাখা হচ্ছে সেই সংখ্যাটা 1 2 3 4 করে গুনতে শুরু করলে 2 হাতের তালুতে বোধহয় শেষ হবে না। এই মুহূর্তেই অন্তত 10 থেকে 12 জন প্রভাবশালী ওই এসএসকেএমে লুকিয়ে আছে, যাদের থাকার কথা জেলে। একদম নাম করে প্রথম শ্রেণীর 3 অভিযুক্তের নাম ওঠে এখানে: সুজয় কৃষ্ণ ভদ্র, জ্যোতিপ্রিয় মল্লিক এবং কৌস্তুভ রায়। এই 3 জনের নাম ওঠে। এরা এসএসকেএম, এরা প্রচণ্ড অসুস্থ। আচ্ছা, প্রচণ্ড অসুস্থ কেউ জেলে গেলে তার জন্য তো জেল হাসপাতাল আছে, তাকে এসএসকেএম এনে কেন রাখতে হবে? কেন এসএসকেএমে থাকবে, কেন জেল হাসপাতালে থাকবে না? এবং এখানে প্রশ্ন করা হচ্ছে এরা তো কেউ লাইফ সাপোর্ট সিস্টেমে নেই, অর্থাৎ এমন এরা ক্রিটিক্যাল জায়গায় চলে গেছে যে সেইটা জেল হাসপাতালে করা সম্ভব হচ্ছে না, তার ফলে এখানে রেখে দেওয়া হচ্ছে। অথচ কি দেখা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিক, বালু মল্লিক একটা ফেরেববাজ, রেশন চোর, সে কি করছে? জানলায় দাঁড়িয়ে মুচকি হাসছে, হাত নাড়ছে, কোনো হেলদোল নেই, 5 স্টার ফেসিলিটি পাচ্ছে তো, গান্ডে পিন্ডে গেলার রসদ পেয়ে যাচ্ছে তো, কোনো চাপ নেই। জেলে আছে না ফুর্তিতে আছে কেউ বুঝতে পারছে না।
সে কেন জেলে যাবে, কেন জেল হাসপাতালে যাবে? আর এদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে এসএসকেএম ডাক্তাররা, বড় বড় মোটা মোটা প্রেসক্রিপশন লিখে এমন এমন সব টেস্ট দিচ্ছে যে টেস্ট ওই সরকারি হাসপাতালে হবে না, বাইরে থেকে বেসরকারি জায়গা থেকে করাতে হবে। কেননা হাসপাতালে হয় সেই যন্ত্র নেই, আর সেই যন্ত্র থাকলেও এই তৃণমূলের আমলে পুরো সিস্টেমটাকেই কোলাপস করে দেওয়া হয়েছে। বারবার হাসপাতালের তরফ থেকে রিকোয়েস্ট পাঠালেও তার জন্য যন্ত্র চালাবার জন্য যে লোক, সেই অপারেটরসকে নিয়োগ করা হয়নি, ফলে কোটি কোটি টাকার যন্ত্র ধুলোয় পড়ে নষ্ট হচ্ছে। আর সেই সব টেস্টগুলো বেছে বেছে এই ডাক্তারগুলো দিচ্ছে, যাতে এবার বলবে বাইরের হাসপাতালে করতে হবে, অনেক খরচ, জেল কর্তৃপক্ষ বলবে আমরা এত খরচ দিতে পারবো না, আর এসএসকেএম বলবে যে না আমরা তো এত খরচ নিজেদের থেকেও দিয়ে করাতে পারবো না, ফলে ওই টেস্টটা হচ্ছে না বলে আমরা ফিড রিপোর্ট দিতে পারছি না। তো এইটা বদমাশি, শয়তানি, পাজলামি কি বলবেন এটাকে? এইভাবে দিনের পর দিন তো চলতে পারে না। প্রত্যেকে এক জিনিস হচ্ছে, এবং এই ঘটনা শুধু এখানেই সীমিত নয়, এর আগে তৃণমূলের যে কটা মন্ত্রী, নেতা, মানে ফেরেববাজ, জোচ্চোর, যেগুলি হয় ধরা পড়েছে নয় ধরা পড়ার মতো জায়গায় এসছে, প্রত্যেক কটাকে আশ্রয় দিয়েছে এসএসকেএম। স্বাস্থ্য সচিব জানেন না, স্বাস্থ্যমন্ত্রী জানেন না, না জানলে এসএসকেএম কি তাদেরকে জানিয়েছিল? এসএসকেএম যদি জানিয়ে না থাকে, কার স্বার্থে জানায়নি যে এরকম ঘটনা বারবার ঘটছে? সেই প্রশ্ন কিন্তু আজকে আদালতে উঠে গেছে। এবং এখানে একাধিক কিন্তু সেখানে পয়েন্ট বলা হয়েছে। এক, বলা হয়েছে কুকুরের ডায়ালিসিস, মানুষের বেডে মানুষ বেড পাচ্ছে না, সেখানে কুকুরের ডায়ালিসিস হচ্ছে। এবং সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে কথা উঠেছে যে আমাদের রাজ্যে শিশু মৃত্যু হয়ে যাচ্ছে বেড পাচ্ছে না বলে। আর এই সুজয় কৃষ্ণ ভদ্র বলল বুকে আমার একটু ব্যথা লাগছে, আমার একটু চাপ লাগছে, ব্যাস তাকে একটা শিশুর বেড দিয়ে দেওয়া হলো, সেটাও আইসিসিউর বেড। তার ফলে কতগুলো শিশু বেড পেল না, তাদের কি শারীরিক অবস্থা হলো? এই জায়গা কেন হবে? এখানে অপরাধীদের জন্য, এখানে জেল খাটা আসামিদের জন্য মোচ্ছবের জায়গা হয়ে যাচ্ছে এসএসকেএম, সেই প্রশ্নটা কিন্তু আজকে উঠে যাচ্ছে। এমনকি একটা এক্সাম্পল উঠেছে যে অনুব্রত মণ্ডল, তাকে সিবিআই ডাকছে, সে হঠাৎ করে নিজাম প্যালেসে যাওয়ার বদলে এসএসকেএমের টক করে গাড়ি নিয়ে ঢুকে গেল, আর উডবান ওয়ার্ডে তার বেড রেডি, শুধু বেড রেডি নয়, ডাক্তারদের নিয়ে বোর্ড অবধি তৈরি করা হয়ে গেল, মেডিকেল বোর্ড অবধি হয়ে গেল। খুঁজে বার করতে হবে অনুব্রত মণ্ডলের কোথায় অসুস্থতা আছে। এবার মজার ব্যাপারটা হচ্ছে যে খুঁজে পেতে তারা ফিসচুলা, অন্ডকোষে গণ্ডগোল, অনেক কিছু বার করলো, আর সেই অনুব্রত মণ্ডল যখন তিহারে আছে, দীর্ঘদিন ধরে আছে, কোনো অসুস্থতা তার দেখা যাচ্ছে না। তাহলে এটা এসএসকেএমের কী ব্যাপার? এবার প্রশ্ন হচ্ছে, এখানে সাধারণ মানুষ বেড পাচ্ছে না, এমনকি এখানে দালাল রাজের রমরমা চলছে। মদন মিত্র, তৃণমূলের বিধায়ক, তিনি কিছুদিন আগে এটা নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তাহলে এই যদি সাধারণ মানুষের পরিষেবার জায়গা হয়, একটা সরকারি হাসপাতালকে কি বাপের সম্পত্তি বানিয়ে রাখতে পারে কোনো একটা রাজনৈতিক দল বা তাদের সরকার? চ্যাংরামি চলছে। সেই নিয়ে হয়েছিল জনস্বার্থ মামলা, এবং রাজ্যের যিনি আইনজীবী ছিলেন কার্যত কোণঠাসা, কুই করে কোনো রকমে বলেছেন হাসপাতাল কাউকে প্রভাবশালী মনে করছে না, সবাইকে প্রয়োজন মতো চিকিৎসা করতে দেওয়া হয়। এবার এইখানে প্রশ্নটা তখন উঠে গেছে যে তুমি সবাইকে রোগী হিসেবে দেখছো, খুব ভালো কথা, কিন্তু এটা তো সাধারণ রোগী নয়, এই যে জেলবন্দি আসামি, ফেরেববাজ, চোর, চিটিংবাজ, এদের তো হাসপাতাল কেন, জেল হাসপাতালে থাকার কথা। এমন মাত্র জায়গা হবে যেখানে জেল হাসপাতাল সাপোর্ট দিতে পারবে না, মানুষটা মরে যাবে, তখন তোমরা ক্রিটিক্যালি দেখতে পারো, সেই জায়গায় কেন করছো না? এবার ওই যে সব প্রভাবশালীরা ভর্তি আছে তাদের প্রত্যেকের মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, যদিও সেখানে আংবাংচাং অনেক কিছু দেওয়ার চেষ্টা করা হবে। কেননা আজকে একটা মজার ব্যাপার হয়েছে, এটা থেকে একটু আলাদা সেটা বলছি, কিন্তু আবার এটার সঙ্গে জড়িতই আছে। কি ব্যাপার হয়েছে না, জাস্টিস অমৃতা সিনহা এসএসকেএম এর কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের। এই 4.5 মাস ধরে তো তাকে ফেলে রাখা হয়েছে, কি এমন হয়েছে যে তাকে ফেলে রাখা হয়েছে? মেডিকেল রিপোর্ট পাঠাও। তো সেখানে যে রিপোর্টটা জমা পাঠিয়েছে আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। বলছে হৃদযন্ত্রে পেসমেকার বসেছে, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, কখনো কখনো হৃদস্পন্দনে ছন্দপতন ঘটছে, ওষুধের মাধ্যমে এই সব সমস্যা নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এখানে যেটা এসএসকেএম এর হার্ট ডিপার্টমেন্ট রয়েছে, কার্ডিওলজি ডিপার্টমেন্ট রয়েছে, তারা এই রিপোর্ট জমা দিয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে পেশেন্টের ডায়াবেটিস আছে, তবে ব্লাড প্রেশার আর হার্টবিট সেটা নর্মালের কাছাকাছি রয়েছে, কিন্তু এই সব সমস্যা থাকার জন্য তাকে 8 রকমের ওষুধ খেতে হয়। কি 8 রকমের ওষুধ সেটাও তালিকা দিয়েছে। বলা হয়েছে রক্তের ঘনত্ব ঠিক রাখার জন্য ক্লোপিডোজেল, লিপিডের হার নিয়ন্ত্রণে রাখার জন্য অ্যাট্রোভ্যাস্টাটিন, হার্টবিট ঠিক রাখার জন্য মেট্রোপ্রোলোল, স্কিনেট
সুগার অ্যান্ড আর কিছু অন্যান্য সমস্যা রয়েছে, সেটার জন্য ভোগলিবোস, লিনাগ্লিপটিন, ডপাগ্লিফোজিনিন, অ্যাসপিরিন, পেন কিলার, প্যান্টাপ্রোজোল দিতে হয়। এতগুলো ওষুধ, এত কিছু দিয়েছে, মানে উচ্চারণ করতে করতে আমার দাঁত ভেঙে যাচ্ছে। তো এরকম একটা জমকালো রিপোর্ট দিয়েছে, ফলে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে এরকম কঠিন কঠিন নাম দেখে ঘাবড়ে যাবে না। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ব্যাপারটা যেটা হচ্ছে, এই যে পেশেন্ট, এ তো ইএসআইতেও হয়েছে টেস্ট, সেখানকারও তো মেডিকেল বোর্ড আছে, তারা এবার পুরোটা চেক করে দেখবে, বা বাইরের কোনো বোর্ডকে এবার এখানে অ্যাপয়েন্ট করা হবে, মেডিকেল বোর্ডকে, তারা এবার এক এক করে চেক করে দেবে এই যে ওষুধগুলো দিচ্ছে সত্যিই এগুলো দরকার আছে, শারীরিক টেস্টের দরকার আছে। কেননা এর আগে এই ফেরেববাজিগুলো কিন্তু ধরা পড়ে গেছে, সেটা অনুব্রত মণ্ডল হোক বা পার্থ চট্টোপাধ্যায় হোক। যখনই এরা এসএসকেএমে আসছে তখন বিশাল অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, এদিকে দাঁত বার করে, এত বড় বড় দাঁত বার করে হি হি করে হাসছে আর হাত নাড়ছে। আর এদিকে সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে, মানে স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্যমন্ত্রী ওই ব্যাপারটা এত সহজ যাবে না, সেইখান অব্দি গড়াবে কেন বলছি। এই মামলাটার অঙ্গ নয়, কিন্তু আজকে আর একটা এসএসকেএমের চিত্র দেখাচ্ছি আপনাদের। অমানবিক এসএসকেএম, ক্যান্সার আক্রান্ত বৃদ্ধাকে চাদর পেঁচিয়ে নিয়ে যাচ্ছেন ছেলে, অমিল স্ট্রেচার। একজন 75 বছরের বৃদ্ধা, তার মোস্ট প্রবলি লিভার ক্যান্সার আছে। তো সেই লিভার ক্যান্সারের জন্য তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে এবং প্রথমেই এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হবে। এবার এমার্জেন্সি থেকে তাকে নর্মাল বেডে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এইবার তখন পেশেন্টের আধার কার্ড দেখতে চাওয়া হয়েছে। তো অরিজিনাল আধার কপিটা ছিল না, জেরক্স কপিটা দেখানো হয়েছে। বলেছে জেরক্স আধারের কোনো মূল্য নেই, আমরা স্ট্রেচার দেব না, পেশেন্টকে কিভাবে নিয়ে যাবেন আপনাদের ব্যাপার। তখন পেশেন্টের ছেলে এবং তার সঙ্গে যারা এসেছিলেন, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারা একটা চাদরে সেই বৃদ্ধা ভদ্রমহিলাকে এইভাবে পাঁজাকোলা, ছবিটা দেখতে পাচ্ছেন, পাঁজাকোলা করে এইভাবে নিয়ে গিয়ে তাকে জেনারেল বোর্ডে দিয়েছে। আচ্ছা, ঢাকঢোল পিটিয়ে এই তৃণমূল সরকার রোগী কল্যাণ সমিতি বানিয়েছে না? প্রত্যেকটা রোগী কল্যাণ সমিতির মাথায় এমএলএ, এমপি, মন্ত্রী সব বসে আছে না? তো এসএসকেএমের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কি করছে এখন? বগল বাজাচ্ছে, হাডুডু খেলছে, নাকি এই কাকুকে তুলে নিয়ে গেছে, তার জন্য কোন ডাকুর ডায়ালিসিস করার দরকার হয়ে পড়েছে, চোখ টিপ টিপ করছে, পা দপদপ করছে, সেইটা দেখতে ছুটেছেন? চুটি চাটতে ব্যস্ত আছেন এখন? এরকম অবস্থা কেন? এরা কি মানুষ নয়? নাকি ওই 500 টাকা 1000 টাকার ভাতা দিলে এরকম করেই অমানবিক ব্যবহার করা যায়? আর এসএসকেএমটা ওই বালু, কেষ্ট, তারপর ওই কাকু, এদের মোচ্ছবের জায়গা বানিয়ে রেখা যায়। এইটা হচ্ছে বাংলার হাল এই তৃণমূলের আমলে। সুতরাং এই যে এত বড় বড় ঘটনা ঘটছে, এটা যদি এসএসকেএম কর্তৃপক্ষ স্বাস্থ্য সচিবকে জানিয়ে থাকে, তাহলে সব দায় কিন্তু এসএসকেএম কর্তৃপক্ষের। তাদের এবার এক এক করে ডাকা হবে। এই রিপোর্ট যে বানানো হচ্ছে, এগুলো ফ্রড রিপোর্ট বানানো হচ্ছে, এই টেস্টিংয়ের দরকার আছে। এদের যখন লাইফ সাপোর্ট সিস্টেমের দরকার নেই, কেন হাসপাতাল কর্তৃপক্ষ, জেল কর্তৃপক্ষকে জানায়নি যে তোমাদের এবার জেল হাসপাতালে নিয়ে যাও, এখানে বেড আটকে এরা পড়ে রয়েছে, আমার সাধারণ রোগীর পরিষেবা নষ্ট হচ্ছে? আর যদি জানিয়ে থাকে, স্বাস্থ্য সচিব কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? স্বাস্থ্য সচিবকে এবার ডেকে পাঠাবে কোর্ট। আর স্বাস্থ্য সচিব আবার যদি স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়ে থাকে, স্বাস্থ্যমন্ত্রীকেও পার্টি করা হবে। অর্থাৎ এটা খুব সাধারণ কেস হতে যাচ্ছে না। এই কাকু নামক ডাকুটাকে, ভদ্র নামক অভদ্রটাকে, একটা কুলাঙ্গার যে গোটা বাংলাটাকে লুটে তার টাকাটা সে রেখেছে এবং তার সাহেবের কাছে পাঠিয়েছে, তাকে বাঁচাতে এইসব নচ্ছারগিরি হবে আর গোটা বাংলা পরিষেবা থেকে বঞ্চিত হবে, ওই সব দিন শেষ। এই মামলা কিন্তু বহু দূর যাবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে কলকাতা হাইকোর্ট চত্বরে। তবে তারপরেও কি শিক্ষা হবে? দেখা যাক। আদালত তো গুঁতোটা ভালোই দিচ্ছে। এই মামলার পরবর্তী শুনানি 24 তারিখ, তার মধ্যে সমস্ত রিপোর্ট জমা করতে বলেছে। আর রিপোর্ট যদি একবার হলফনামা আকারে জমা পড়ে, সেটার কিন্তু ক্রস টেস্টিং হওয়ার সম্ভাবনা। আর যদি ক্রস টেস্টিংয়ে এমন কিছু ধরা পড়ে যে পুরোটাই গুপিবাজি, এই জল কিন্তু অনেক দূর করাবে। আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত কিছু হবে? আর হওয়ার কি সত্যিই দরকার আছে? দুটো ব্যাপারেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু এমনটার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।